দর্শক স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন সহযোগিতা ক্যাম্ব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা একটু বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। স্যার স্বাগত জানাচ্ছি, অনলাইনে যুক্ত আছেন উনি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাসুদ করিম, সাংবাদিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বিশ্বে এখন দুই প্রান্তে দুটা যুদ্ধ দেখছি। ইউক্রেনে যুদ্ধ চলছে এবং ইসরায়েলের সঙ্গে হামাসের একটা যুদ্ধ চলছে প্যালেস্টাইনে, গাজা উপত্যকায়। এই দুটো যুদ্ধের একটি যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হবে এরকম একটা আভাস আসছে, আমরা খুব নিশ্চিত না। আপনার কাছে শুনতে চাই, গাজা উপত্যকায় কি যুদ্ধ সাময়িকভাবে হলেও বিরতি হচ্ছে? ধন্যবাদ। অনেকটা আমি মনে করি যে আমেরিকার প্রেসিডেন্ট যদি নির্বাচনে জিততে চায়, তাহলে তার ইসরায়েলের এই যে যুদ্ধ প্যালেস্তাইনের বিরুদ্ধে বা যে জেনোসাইডটা হচ্ছে, সেখানে একটা পরিবর্তন আনতেই হবে। এখানে অনেকটা হলো যে হয় জো বাইডেন থাকবে, না হলে নেতানিয়াহু থাকবে। আপাতত দুজনেই যদিও আছে, কিন্তু এটাকে নির্বাচন পর্যন্ত আমেরিকা যদি টেনে নেয়, যেখানে কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে জো বাইডেনের জেতার সম্ভাবনা কমে আসবে। এর একটা বড় কারণ হলো যে প্রচুর যে ডেমোক্র্যাটস এবং একটা ইয়াং ফোর্স, কোনো সন্দেহ নাই ডেমোক্র্যাটসের পক্ষে সবসময় ভোট দিয়ে থাকে, তারা হয়তো ভোট থেকে বিরত থাকবে যদি কোনো পরিবর্তন না হয়। এবং এটা লক্ষণীয়, বিশেষ করে যেহেতু আমরা দেখছি যে আইভি লীগের যেই ছাত্রদের যে আন্দোলন, যেটা এখনো চলছে, যদিও বড় আকারে আমাদের গণমাধ্যম প্রকাশ করছে না। কেন বা করছে না সেটাও আমি বুঝতে পারলাম না। কিন্তু অল্টারনেটিভ মিডিয়াতে গেলেই দেখা যায় যে বড় আকারেই বড় আকারেই এই প্রতিবাদ হচ্ছে। সেই জায়গায় যদি আমরা দৃষ্টি দিই, তাহলে বোঝাই যাচ্ছে যে জো বাইডেন স্বাভাবিকভাবে চাইবে এটা থামাতে, এবং তার একটা পরিকল্পনা আমরা দেখলাম। যেই সিজফায়ারের যেটা পাশ হলো, যদিও জো বাইডেন এটা ঘোষণা করলো যে এটা ইসরায়েলের প্রস্তাব, ওটাও একটু অবাক কাণ্ড। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করছে ইসরায়েলের প্রস্তাব, আবার বলছে ইসরায়েলকে মেনে নিতে, ইসরায়েলের সবাইকে মেনে নিতে। সেটাও বোঝা যাচ্ছে এক ধরনের নাটক আমেরিকার প্রেসিডেন্ট করছিল। কিন্তু এই নাটকটা তার খুবই প্রয়োজন, কারণ নির্বাচন যেহেতু সামনে। তো আমার মনে হয় আমাদের আরো দেখা দরকার, আরো কিছুদিন কোথায় নির্বাচন তো যায়। নভেম্বরে। তবে যেটা বললাম, স্যার নির্বাচন তো নভেম্বরে, হ্যাঁ, তার আগেই তাহলে কি আমরা এই যুদ্ধটা একটা বিরতি প্রত্যাশা করতে পারি, বা যুদ্ধটা বেশ ভালো সময়ের জন্য বন্ধ হবে, স্থগিত হবে? মানে কোনো ভিটো ছাড়াই যেহেতু রেজলিউশন পাস হয়েছে সিজফায়ার, যেটা জো বাইডেন নিজেই ঘোষণা দিয়েছেন এবং নিজেই বলছেন যেটা ইসরায়েলের প্রস্তাব। প্রস্তাব। আবার ওদিকে হামাসও আমরা স্বাগত জানিয়েছে। আমার সাথে সাথে স্বাগত জানিয়েছে। সব মিলে যেই নাটকটা আমরা দেখলাম, আহ, তাতে বোঝাই যাচ্ছে যে জো বাইডেনও অস্থির হয়ে যাচ্ছে এই যুদ্ধ থামাতে। কারণ যুদ্ধটা যদি থামাতে না পারে, এবং যেভাবে এখনো জেনোসাইড যেভাবে করে যাচ্ছে ইসরায়েল, সেটা যদি চলতে থাকে, তাহলে নভেম্বরে তার নির্বাচন জেতা খুবই কঠিন হবে। স্যার আমি আসলে মূল প্রশ্নটা এখন করব। যদি এই যুদ্ধটা থেমে যায় এবং দীর্ঘ সময় ধরে ওখানে যুদ্ধ না হয়, পৃথিবীর ইউক্রেনে একরকম যুদ্ধ হচ্ছে, যুদ্ধের যারা মাল মশলা, অস্ত্র, গোড়া বারুদ বিক্রি করে, তাদের তো ব্যবসা করতে হবে। তাদের বাণিজ্যটা কিভাবে চলবে? ভালোই ভালোই প্রশ্ন আসলে। কারণ আমরা জানি যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটাকে যদি রাখতে হয়, এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বিশাল, তার কমপ্লেক্স এটা, প্রচুর এমপ্লয়মেন্ট হয়, এবং বাজেট হলো মানে $1 ট্রিলিয়ন কাছাকাছি, বিলিয়ন ছাড়িয়ে $1 ট্রিলিয়ন কাছাকাছি, খুব সম্ভব 900 বিলিয়ন, খুব সম্ভব মনে হয়। সেটাকে যদি রাখতে হয়, তাহলে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ রাখতেই হবে। এখন সেটা কিভাবে তারা করবে সেটা বলা মুশকিল, কিন্তু এটাও হতে পারে যে নভেম্বরে আহ, আগে হয়তো এক ধরনের সিক্স ফায়ার
যেখানে যুদ্ধ থেমে গেছে এরকম একটা আহ, দেখানো, জি, তারপর নির্বাচনে জেতার পরে হয়তো আবার শুরু করলো। মানে যুদ্ধটা এখানেই চলবে তাহলে? না, সেটাও বলা মুশকিল, কারণ পৃথিবীতে বেশ কিছু স্পট আছে সেখানে তারা যেতেই পারে। ইউক্রেন কিন্তু এখনো থামেনি। আমরা এখনো দেখছি যে ইউক্রেন নিয়ে বিশেষ করে G7 এবং নেটোর তাদের যে কার্যকলাপ, মানে যে কার্যকলাপ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে রাশিয়ার যেই রিজার্ভটা ছিল পশ্চিমা দেশে সেটাকে ব্যবহার করা, জি, তার মানে হচ্ছে যুদ্ধটাকে আর এক মাত্রায় নিয়ে নিয়ে যাওয়া। যাওয়া হবে। সেটা বোঝা যাচ্ছে যে এই ইউক্রেনেও সহজে তারা পিছপা হবে না। তো এখন আমাদের মনে রাখতে হবে যে নভেম্বরের নির্বাচন খুবই একটা ইম্পর্টেন্ট নির্বাচন, কারণ আহ, এখন পর্যন্ত অনেকটা সবাই বলছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ফেরত আসবে, যদি না জো বাইডেন নতুনত্ব না আনতে পারে। জি স্যার, আমরা আসলে যুদ্ধক্ষেত্র কি হতে পারে এটা খোঁজার চেষ্টা করব আজকে। পরবর্তী যুদ্ধক্ষেত্রটা কোথায় পৃথিবীর? যদি গাজায় একটা সাময়িক শান্তিও আসে, সেটা যেমন আফগানিস্তানে অনেক দিন যুদ্ধ হয়ে এখন আফগানিস্তান আসলে যুদ্ধক্ষেত্রের উর্বর ভূমি না, তাহলে যারা যুদ্ধ করতে চায় তারা তো একটা জায়গা খুঁজবে। আপনার কাছে আবারও আসবো মাসুদ করিম, আপনার কাছে শিরোনাম সহ আসছি, পরবর্তী যুদ্ধক্ষেত্র কোনটা পৃথিবীর? প্রথম কথা হলো যে এই মুহূর্তে যুদ্ধ থামবে বা সিজফায়ার হবে তার কোনো লক্ষণ আমি অবশ্য দেখতে পাচ্ছি না। এই কারণে যে যদিও জো বাইডেন সিজফায়ারের কথা বলছেন এবং সিকিউরিটি কাউন্সিল এটার সঙ্গে একটা পাশ করিয়েছে একটা রেজুলেশন সিজফায়ারের পক্ষে, কিন্তু এই সিজফায়ারটা কিভাবে হবে বা কিভাবে বাস্তবায়ন হবে সেই ব্যাপারে কিন্তু কারো কোনো বক্তব্য নাই। যেই জিনিসটা ইসরায়েল চাচ্ছে যে তাদের সমুদায় যারা বন্দী আছে তাদেরকে ফেরত দিতে হবে, এবং তারা এটাও বলছে যে তারা হামাসকে নির্মূল করবে। তাইলে এই ধরনের অবাস্তব কথার থেকে তো না, আবার এটাও বলছে তাদের কেউ কেউ যে হামাসকে নির্মূল করা সম্ভব না, সেটা ঠেকানো সম্ভব, নির্মূল করা সম্ভব না। ঠেকানো সম্ভব, নির্মূল করা সম্ভব না, কিন্তু তাদের যে কার্যকলাপ যদি আপনি লক্ষ্য করেন এখানে প্রায় 23 লক্ষের মতো লোক এই ইয়েতে আছে, এই গাজা ভূখণ্ডে আছে। তো ওখানে 23 লক্ষ লোকের যে এরা সম্পূর্ণভাবে বেঁচে আছে ফুড সাপ্লাইয়ের উপরে। আচ্ছা, আপনি যে খাদ্য সরবরাহটা আছে রাফার দিক থেকে ইজিপ্টের যে মিশরের যে ক্রসিংটা আছে সেই সাপ্লাই ফুলি ক্লোজ করা হয়েছে, এবং সিনাই পর্বতমালা ওইদিকে চলে যেতে বলা হচ্ছে। মানুষজন তাঁবুতে আছে, 40,000-এর মতো মানুষ 7-8 মাসে মারা গেছে। হাসপাতালে তারা হামলা করেছে, শিশুদের তারা হত্যা করেছে, এবং এই মুহূর্তে তারা সিজফায়ারে যাবে এটা আমার কাছে মনে হয় না। কারণ ইসরায়েলের ভেতরেও কিন্তু পার্লামেন্টের ভিতরে বলা হচ্ছে যে আমাদের লোকজন ফিরে আনো, হামাসকে নির্মূল করো, অনেক কথাবার্তা সেখানে হচ্ছে। তো এইসব কথাবার্তা যখন হচ্ছে তখন এটা থামার কোনো লক্ষণ এই মুহূর্তে নাই। তাদের একটা টার্গেট হলো যে এই 23 লক্ষ লোক হয় দুর্ভিক্ষে মারা যাবে, যেহেতু এখানে কোনো ফুড সাপ্লাই নাই, এবং দুর্ভিক্ষ কিন্তু বেশি মানুষ মারা যায় যুদ্ধে যত না মারা যায়। 40,000 মানুষ মারতে 7-8 মাস লাগছে, দুর্ভিক্ষে এত সময় লাগবে না। তো সেই দিক থেকে ওদের এই ধরনের একটা টার্গেট থাকতে পারে। আবার এখানে যারা থাকবে সেই পুরো ভূখণ্ডটাই হয়তো তারা দখল করতে চেষ্টা করতে পারে। আপনি যদি হিস্ট্রি দেখেন যে 2017 সালে প্রথম ব্রিটিশরাই এখানে তারা একটা এই ইসরায়েল রাষ্ট্র বা ইহুদিদের জন্য আলাদা একটা ভূখণ্ড প্রতিষ্ঠার প্রস্তাব দিল। সেই ছোট রাষ্ট্রটা আস্তে আস্তে বড় আকার হলো, এবং 1917 সালে, তারপরে 67 সালে একটা বড় ধরনের যুদ্ধ হয়েছে যেখানে 6টা রাষ্ট্রকেই তারা হারিয়েছে তার পার্শ্ববর্তী। এটা মিশর বলেন, আর লেবানন বা সিরিয়া বা আরও যে কয়টা রাষ্ট্র, ইরান, এই সমস্ত দেশগুলিকে এত শক্তি তারা অর্জন করেছে, এবং আস্তে আস্তে পশ্চিম তীর এবং আস্তে আস্তে গাজা, এমনকি মুসলমানদের সবচেয়ে অন্যতম পবিত্র আল আকসা মসজিদ, সেখানে তারা দখল করে বলছে যে এটা
জিউসদের জন্য একটা খুব পবিত্র জায়গা ছিল। তো এইভাবে এটা হচ্ছে। এখন যে গ্লোবাল সিচুয়েশনটা, একদিকে আমেরিকা এবং ইসরায়েল, আরেকদিকে সারা বিশ্ব। আজকে মুসলমানরা বিভক্ত থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় এটার বিরুদ্ধে, যেমন দেন সাউথ আফ্রিকা, তারা আইসিজেতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটা মামলা করেছে এবং সেই গণহত্যার জন্য তাদের বিরত থাকার জন্য রায় দিয়েছে। কারণ সাউথ আফ্রিকায় কিন্তু আছে, মানে ইসরায়েলেরও মিশন আছে এবং উভয় দেশে আছে, কিন্তু তা সত্ত্বেও তারা যেহেতু নেলসন ম্যান্ডেলার ফিলসফিতে বিশ্বাসী, সেই দিক থেকে নৈতিক অবস্থান থেকে তারা বিরোধিতা করেছে। ব্রাজিলের মতো দেশ, যেখানে যখন বলসোনারো ছিল তখন এটা আমেরিকানপন্থী প্রেসিডেন্ট ছিল, এখন লুলা ডি সিলভা, উনি আমেরিকার বিরুদ্ধে। উনি যখন 15,000 লোক মারা গেছে তখন উনি বললেন যে এটা হলো একটা হলোকাস্টে যেভাবে নাৎসি বাহিনী এই হিটলারের যেভাবে মানুষ মেরেছিল ঠিক একই কায়দা হচ্ছে, এবং এটা নিয়ে তারা খুব রিয়্যাক্ট করছে ইসরায়েল তখন ওই ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে বলছে যে এটা কী বলো, 60 লাখ লোক মেরেছে এবং নিষ্ঠুরভাবে মেরেছে, সেটার তুলনায় তো কিছুই না, 15,000 লোক মাত্র, তাও অতটা নিষ্ঠুরভাবে না, সেটা ঠিক। কিন্তু উনি এই মুডটাকে সেইভাবে, সুতরাং দেখা যাচ্ছে যে এন্টায়ার ওয়ার্ল্ড, অনেকগুলি দেশ, নরওয়ে, আয়ারল্যান্ড, এরা স্বীকৃতি দিচ্ছে যে এই দ্বিরাষ্ট্রীয় সমাধানটায় যাওয়ার জন্যে, কিন্তু ওরা কিন্তু এতে কিছুতেই থামছে না। সুতরাং এই মুহূর্তে একটা সিসফায়ার হয়ে যাবে, সামগ্রিক অ্যাটমসফিয়ারে কিন্তু মনে হচ্ছে না, যুদ্ধটা চলবে। এখন যেটা হয় বলতে পারেন যে জো বাইডেন তো বলছেন, কিন্তু একই সঙ্গে তারা কিন্তু অ্যালোকেশন করেছে এই যুদ্ধ পরিচালনা করার জন্য। 60 বিলিয়ন না কত ডলার দিছে ইউক্রেনের জন্য, কিছুটা দিছে তাইওয়ানের জন্য, আর ওই হামাসের নির্মূল করার জন্য ইসরায়েলকেও তারা অ্যালোকেশন দিয়েছে, পার্লামেন্টে পাশ করিয়ে দিয়েছে। এবং এখানে যারা প্রোটেস্ট করতেছে ইউনিভার্সিটিতে, ওদেরকে উপর দমন পীড়ন চালাচ্ছে। একটা উদাহরণ দিই, এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেসব ছাত্ররা প্রোটেস্ট করেছে তাদেরকে সার্টিফিকেট দিবে না, এটা বলছে। আমাদের এই রিসেন্টলি এটা আমাকে নিজে বললেন এই আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যে উনি কোন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছিলেন, ইউরোপিয়ান বা আমেরিকান, সেখানে তাকে বলেই দেওয়া হয়েছে যে গাজা বা প্যালেস্টাইন এইসব বিষয়ে কোনো কথা বলা যাবে না। তো এই যখন, এবং মিডিয়াগুলি সম্পূর্ণ জিউস নিয়ন্ত্রিত আমেরিকা এবং ইউরোপে, সেই ইহুদিদের সঙ্গে এই খ্রিস্টানদের বহু যুদ্ধ হয়েছে, কিন্তু এরপরেও এই যে নিরাপত্তার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে এত সিস্টেমই করা যে এদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে অনেক এরা, পুরা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, যদি ইউরোপ অতটা না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমেরিকার এই সমস্ত বক্তব্য হলো গিয়ে একটা হিপোক্রেসি বা ভণ্ডামি। ওনারা কাজে কর্মে এটা কোনোদিনই করবে না, এই যুদ্ধ থামাবে না। মানে নির্বাচন উপলক্ষে ভোটের জন্য হলেও জো বাইডেন হয়তো এটা ঠিক যে এটা আমরা স্যারের সাথে আমি একমত যে নির্বাচনে যদি একটা মুসলিম ভোট আছে, শুধু মুসলিম ভোট না, আমরা শুনবো, একটা বিরতি নিতে হবে। একই সাথে এটি নিউজের দর্শকরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 21 জুন দিল্লিতে যাচ্ছেন দ্বিপাক্ষিক সফরে। সেটা নিয়েও যেহেতু দুইজন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক আছেনই, তাদের কাছে সেটা নিয়ে শুনবো। আর পরবর্তী যুদ্ধক্ষেত্র কোনটাই প্রশ্নটা করার কারণটাই হচ্ছে যে বাংলাদেশের আশেপাশে মিয়ানমারও একটা কনফ্লিক্ট জোন, সেখানে বড় পরিসরে যুদ্ধ হবে কিনা এই আশঙ্কাটা অনেকে করেন, সেটা নিয়েও নিশ্চয়ই শুনবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। নিউজ টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন সহযোগিতা ক্যাম্পেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।
নিটল টাটা নিউজার এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেল স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা আসলে খোঁজার চেষ্টা করছি যদি গাজায় আপাতত একটি শান্তি আসে তাহলে পরবর্তী যুদ্ধক্ষেত্র কোথায় হবে। আমি প্রশ্ন করেছিলাম বিরতির আগে যে মিয়ানমারও তো একটা উর্বরা ভূমি যুদ্ধক্ষেত্র হওয়ার মতো, সেখানে যুদ্ধ বড় আকারে বাধার বা বৈশ্বিক শক্তিগুলোর অংশগ্রহণের কিংবা অস্ত্রের দামাবা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার? যথেষ্ট আছে এবং তার কিছু নমুনাও এখন পাওয়া যাচ্ছে। একটা তো আমরা দেখলাম বার্মা অ্যাক্ট নামে অ্যাক্ট আমেরিকা করেছে এবং সেই অ্যাক্টে আমেরিকার প্রেসিডেন্টকে যদি সে চায় তাহলে বড় আকারে বিভিন্ন ইন্টারপ্রিটেশন সে আনতে পারবে, এই ধরনের একটা ক্লজও আছে, একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যদি সে মনে করে। এবং সেটাকে যদি আমরা একটু মনে রাখি, অনেকে আবার বলছে যে এখন রোহিঙ্গা অ্যাক্টেরও কথা শোনা যাচ্ছে, সেটাও আগামীতে হয়তো আসবে। তবে যেটা আমার মনে হয় লক্ষণীয় সেটা যেটা আল জাজিরা রিপোর্টে আমরা পেলাম, যে বিদেশিরা মার্সেনারি ফোর্স এবং মেনশনই করেছে যে একজন ব্রিটিশ এবং একজন আমেরিকান তারা ট্রেনিং দেওয়া শুরু করেছে বিভিন্ন এথনিক আর্মড অর্গানাইজেশনকে। এটা অনেকটা মানে যদি আমি চিত্রটা দেখি এর সাথে আফগানিস্তানের চিত্রটা মিলে যায়। সেখানেও আমরা আগে মার্সেনারি ফোর্সদের দেখেছি বিভিন্ন দেশের, তারপরে আমরা মূল আমেরিকাকে দেখেছি সেখানে ঢুকে যেতে। তো সেই জায়গায় আমার মনে হয় যথেষ্ট চিন্তার ব্যাপার আছে। এখানে যদিও প্লাস পয়েন্ট কিছু আছে মনে রাখতে হবে। একটা প্লাস পয়েন্ট কোনো সন্দেহ নেই, বাংলাদেশ নিজেই একটা প্লাস পয়েন্ট যে এই যুদ্ধের মধ্যে সে জড়াতে চাইবে না, বরং সে সবসময় বাধা দিয়ে থাকবে, যেটা আফগানিস্তানে হয়নি। আফগানিস্তানে পাকিস্তানের উপরে ভর করেই কিন্তু আমেরিকা আফগানিস্তানে যুদ্ধে গিয়েছিল এবং পাকিস্তান বড় আকারেই কিন্তু ক্ষতি হয়েছে, সেই ক্ষতি তার এখনও কিন্তু বহন করতে হচ্ছে। তবে আরও দুটো প্লাস পয়েন্ট আছে, সেটা হলো ভারত এবং চীন দুটোই চাইবে না এখানে তৃতীয় একটা দেশ, একেবারে এশিয়ার বাইরের একটা দেশ এসে তাদের বর্ডারে এসে এক ধরনের ইনস্টেবিলিটি আরও বাড়াক, এটা তারা চাইবে না। চীন তো এমনিতেই চাইবে না, কারণ মিয়ানমার তার বর্ডারে। ভারতও চাইবে না, কারণ নর্থ ইস্ট ইন্ডিয়াতে একাধিক মিলিটেন্সি এমনিই রয়ে গেছে। তো যত বেশি আর্মস যদি একটা যুদ্ধক্ষেত্র কাম্য না কারোই, যদি আর্মস ফ্লো করে তখন না চাইলেও ওই আর্মসগুলো কিন্তু বিভিন্ন ইনসার্জেন্সি গ্রুপের মধ্যে চলে যেতে পারে। যার জন্য এখানে কতগুলো প্লাস পয়েন্ট আছে, যার জন্য হয়তো আমি মনে করি না যে মিয়ানমারে অত সহজ হবে, তবে চেষ্টা যে হবে না সেটাও বলা যায় না। স্যার, আমরা একটু বাংলাদেশ ভারত প্রসঙ্গে আলোচনা করব, তার আগে মাসুদ করিমের কাছ থেকে একটু মিয়ানমার প্রসঙ্গে শুনে নেই। মিয়ানমারকে এই যুদ্ধটা আরো বড় বা আন্তর্জাতিক মাত্রা পাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আমি তো না, আমার মনে হচ্ছে যে এই যুদ্ধটার যে ক্যারেক্টার সেটা এখানে স্যারের আমি শেষ অংশ যেটা প্লাস পয়েন্টের সাথে একমত, হ্যাঁ স্যার, এবং ওটাও একমত যে ওনারা চেষ্টা করবেন, কিন্তু এখানে চেষ্টার ভিত্তি খুব দুর্বল। কারণ হলো যে ওখানে যে বার্মিজ জান্তা বা কাঠমান্ডু ফোর্স যারা এখানে এক পক্ষ, আবার বিভিন্ন এন্টায়ার বর্ডার জুড়ে বিভিন্ন গ্রুপ যেমন আরাকান আর্মি বা অন্যান্য যে সমস্ত গ্রুপ যুদ্ধ করতেছে, তারাও কিন্তু চীনের সাহায্যপোষ্ট, সরকারও চীনের সাহায্যপোষ্ট এবং ইনসার্জেন্ট গ্রুপগুলিও চীনা অস্ত্রই ব্যবহার করছে, তাদের থেকেই পাচ্ছে। সুতরাং এখানে আমেরিকার মানে মার্কেট বেশিরভাগটাই চীনের দখলে, হ্যাঁ পুরোটাই। কারণ এখানে যেটা হলো যে ওনারা এরকম আইন টাইন প্রণয়ন করছে, যেমন বার্মা অ্যাক্ট, এখন আবার শুনলাম স্যার বললেন যে রোহিঙ্গা অ্যাক্ট, এবং এই সমস্ত আইন প্রণয়ন করে তারা নন লেথাল মানে অস্ত্র বাদে অন্যান্য সহযোগিতা দিবে ইনসার্জেন্ট, মানে ইনসার্জেন্ট ঠিক না, সুচির বাহিনীর যে যে অংশটা লড়াই করছে তাদেরকে। এই সমস্ত এখানে যে প্যাসেজের মধ্যে কান্ট্রিটা অবস্থিত, একদিকে চায়না,
থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া এর কোনো একটা দেশই চাইবে না যে এখানে একটা আলাদা রাষ্ট্র গঠিত হোক বা এখানে একটা আলাদা যুদ্ধক্ষেত্র তৈরি হোক। এটা ভয়াবহ পরিস্থিতি। তাহলে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে আমেরিকা তার ল্যান্ড ফোর্স এখানে নামাবে, সেটাও আমার কাছে এটা খুব ব্যয়বহুল, কষ্টসাধ্য। হ্যাঁ, সেখানে খুব এটা আছে, তাদের জাপানে কিছু ঘাঁটি টাটি আছে, কিন্তু এখানে এই সমস্ত বাহিনী এসে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য নাই, যদি না তারা প্রক্সি ওয়ার এখানে করতে পারে। সুতরাং এখানে তারা একটা চেষ্টা তো অবশ্যই চালাবে এখানে, যেহেতু তাদের নিয়ন্ত্রণ নাই এই অঞ্চলে, তাদের একটা ওয়াচডগ চায়না এই অঞ্চলে কিছু একটা তো তারা চাবে এবং সেটা তারা মেরিটাইম ক্ষেত্রে চেষ্টা এখনই করছে কোয়াড দিয়ে। বিশেষ করে কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলি তারা যুদ্ধ বলছে না, যেমন ধরেন এই যে ব্যবসা বাণিজ্য করার জন্যে এটা বন্ধ করার জন্য এই যে জলদস্যুতা, তারপরে মানে সেফ অ্যান্ড সিকিউর ইন্দো প্যাসিফিক যেটা তারা বলে, ওপেন ইন্দো প্যাসিফিক, এরকম কথাবার্তা যেটা বলে, সেরকম একটা মেরিটাইম জায়গায় ইন্ডিয়ার সহায়তা তারা পাচ্ছে। কিন্তু স্থলভাগে অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু একযুগে কাজ করছে না। যেহেতু ইন্ডিয়া এবং আমেরিকা চায়নার সমুদ্র আগ্রাসনের বিরুদ্ধে একমত, সেই জায়গায় এই কোয়াডের মাধ্যমে তারা একটা জায়গায় আছে, কিন্তু স্বার্থ কিন্তু অভিন্ন না অনেক ক্ষেত্রে। মেরিটাইম ক্ষেত্রে স্বার্থ এক না। সুতরাং ইন্ডিয়া কিন্তু এই কোয়াডের জন্যে বা ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের জন্য কাজ করবে না, ইন্ডিয়া কাজ করবে ইন্ডিয়ার স্বার্থেই। ইন্ডিয়ার স্বার্থ যখন অভিন্ন না, সুতরাং এখানে এই যুদ্ধে ইন্ডিয়ার কোনো সমর্থন আমেরিকা পাবে না, সেটা না। সুতরাং এই যে বার্মার যুদ্ধ টোটালি চায়না কন্ট্রোলেই থাকবে, যেটা গৃহযুদ্ধ চলছে, এবং সেটা নিশ্চয়ই ইতিহাস বলে এখানে সামরিক বাহিনী শাসন করেছে বছরের পর বছর। এই যুদ্ধগুলি সাময়িক একটা পর্যায়ে তারা একটা কনসেনসাসে যাবে। হয়তো এখানে এই চোরাচালানের অর্থ মানে মাদক এবং আমাদের এখানে যেমন ইয়াবা, অনেক দেশে অন্যান্য কিছু তারা করে বার্মার ভেতরে, সেই বিষয়গুলি যদি রেভিনিউ শেয়ারিং হয় বা তাদের অধিকতর স্বায়ত্ত শাসনের ব্যাপারে সিজফায়ারে চায়না উদ্যোগী হয়, তাহলে হয়তো এই মাত্রার যুদ্ধ এক পর্যায়ে নাও থাকতে পারে। বারবার চীন আর ভারতের কথা আসছে, আমি একটু অন্যভাবে স্মরণ করতে চাই। প্রধানমন্ত্রী 21 জুন আবারও দিল্লি যাচ্ছেন, একই সাথে 9 জুলাই সম্ভবত তিনি বেইজিংও যাবেন। এই 2 সফর নিশ্চয় খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করতে চাই আরেকটি বিরতির পর। নিটোল টাটা নিউজ এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আরেকটি বিরতি নিয়ে ফিরছে। নিটোল টাটা নিউজ এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বিশ্ব পরিস্থিতি, বিশ্ব রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গে এবার আসবো। যেমন মাসুদ করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দিল্লি যাচ্ছেন, এবং এটা যদিও দ্বিপাক্ষিক সফর একটু ঘন ঘন হয়ে যাচ্ছে, এটা মানে খুব বেশি স্বাভাবিক নাকি কোনো চাপ আছে? প্রথম কথা হলো যে এটা তো পূর্ব নির্ধারিত, আমরা এটা অনেক আগে থেকেই প্রস্তুতি চলছে, এবং ইনভাইটেশনটা যখনই ইলেকশন চলছিল তখনই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসে দিয়েছেন। সুতরাং ইলেকশন যে আছে, ইলেকশনের ফলাফল যে যা কিছু ঘটতে পারে, এগুলি তাদের ধারণার মধ্যেই ছিল। কারণ হলো যে ইন্ডিয়ার ফরেন পলিসিতে খুব বেশি একটা চেঞ্জ হয় না। যেমন ধরেন এরা রাষ্ট্রীয় পলিসি কি একটা বাইপার্টিজান পলিসি, বেশি একটা চেঞ্জ হয় না। যতটুকু গ্লোবাল বা রিজনাল সিচুয়েশনের জন্য অ্যাডজাস্ট করতে হয় সেইটুকু করে। কিন্তু পার্টি যদি কংগ্রেস আসে, যেটা কংগ্রেস ছিল, এরপরে যদি বিজেপি আসে বা রিজনাল পার্টিগুলিও ইভেন যখন এই যে দেবগৌড়ার সময়টা এসেছিল, সংখ্যালঘু সরকার আসলে খুব বেশি একটা চেঞ্জ হয় না, সেটাই একই আছে। তো সেই দিক থেকে এই সফরটা একটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় দিক থেকে যদি দেখেন, সেটা হলো যে মোদির সরকারই এসেছে জোটের অধীনে। জোটের কারণে
আগেই বললাম যেটা পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের আশঙ্কা নাই, কারণ এটি ইন্টারনাল বিষয়গুলিতে ওরা হয়তো নাড়াচাড়া করবে, কিন্তু জায়গাগুলি একই রয়ে গেছে। যেমন ধরেন ফরেন মিনিস্টার জয়শঙ্করই আছেন, কিংবা আজকে শুনলাম যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালি আছেন, এবং 5-7টা পদে মোটামুটি হাই অফ মোদির যারা ছিলেন তারা সবাই আছে, প্রতিরক্ষা স্বরাষ্ট্র সবগুলি আছে। সেই দিক থেকে তো নেচারটা আগের সরকারের ধারাবাহিকই, সুতরাং এই সফরটা এটা একটা দিক আছে। মানে দ্বিপাক্ষিক সফর মানে চুক্তি সমঝোতা নানা রকম ঝুলে থাকা ইস্যুর একটা অনেক কিছুর ফাইনাল হওয়া, এত দ্রুত কি এগুলো সম্ভব না? এগুলো আগে থেকে আসলে রেডি থাকে না, এগুলি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ চলে, এবং এগুলি নিশ্চয়ই দিনের পর দিন এগুলি রেডি করা হচ্ছে। কিন্তু যেটা হলো যে পলিটিক্যাল লেভেল থেকে যদি তাগাদা দেওয়া হয় তাহলে জিনিসটা দ্রুত হয়ে যায়। যেহেতু সামনের সফর, তারা যে কয়টা ইনস্ট্রুমেন্ট এখানে মানে সাইন করার ব্যাপারে আশাবাদী, হয়তো রাজনৈতিক লেভেল যদি দুই দেশ থেকে বলে যে এগুলি দ্রুত শেষ করো, তাইলে কিন্তু এটা কোনো ব্যাপার না, আমলারা এটা দ্রুত শেষ করতে পারেন। আরেকটা ব্যাপার হলো যে এটার একটা জিও পলিটিক্যাল মানে ইম্পর্টেন্স আছে। জিও পলিটিক্যাল হলো যে এখন আপনি জানেন যে ইন্ডিয়ার কাছে খুব বেশি সেন্সিটিভ হয়ে গেছে চায়না, বিশেষ করে লাদাখে এবং গ্যালওয়ান রিভারে যে ক্ল্যাশটা হইল, সেই ক্ল্যাশের পরে এখন চায়নাকে মানে এখানে আমাদের অন্যান্য দেশগুলিতেও, যেমন ধরেন মুইজ্জাতে মালদ্বীপসে, কিংবা শ্রীলঙ্কায়, কিংবা আশেপাশে অনেক দেশেই মানে প্রতিবেশীগুলি, সেখানে চাইনিজ ইনফ্লুয়েন্স আর অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে বেড়েছে। আমাদের দেশেও চায়নার সাথে আমাদের সম্পর্ক আছে, যদিও বাণিজ্যিক নেচারের, বাট মিলিটারি সম্পর্ক আমাদের আছে। হার্ডওয়্যার বেশিরভাগ ওখান থেকে আসে, এবং কিছু কিছু সাবমেরিন এখানে এসছে। সুতরাং চায়নার ইনফ্লুয়েন্সটা ধীরে ধীরে এটা বাড়ছে। সেই জায়গায়ও কিন্তু তারা চাইতে পারে ইন্ডিয়া যে আমাদের সাথে সম্পর্কের গভীরতাটা এত বেশি থাকুক যাতে মিলিটারি অ্যাক্টিভিটিসটা অন্তত কম থাকে। বাণিজ্যিকের ব্যাপারে হয়তো অতটা সেন্সিটিভ না তারা, বিশেষ করে তিস্তা প্রজেক্টের ব্যাপারে। তিস্তায় যেমন পানি চুক্তি হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের আপত্তির কারণে সেটা ইন্টারনাল ইস্যুটা সমাধান করতে পারছে না, তখন মাঝখানে চায়না এসে একটা অফার দিল যে তারা একটা তিস্তার মধ্যে একটা এমন প্রজেক্ট করতে চায় যে 2 তীর সংরক্ষণ হবে, পানি থাকবে, এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড 2 পারেই হবে, যেগুলি তাদের চাইনিজ বিভিন্ন রিভারকে ঘিরে তারা করেছে। একটা রিপ্লিকেট এখানেও তারা করতে চায়। এইটাকে আবার ইন্ডিয়ানরা মনে করছে যে এটা হয়তো তাদের জন্য সিকিউরিটির জন্য সমস্যা হইতে পারে, বা এই সমস্ত দিক চিন্তা করে তারাও তৈরি করে এক ধরনের একটা প্রস্তাব দিয়েছে। সুতরাং এই প্রাইম মিনিস্টারের যে সাপোর্টটা আছে, যেটাকে তারা বলতেছে চাইনিজরা গেম চেঞ্জার হবে, তার আগে অবশ্যই ইন্ডিয়ার সাপোর্টটাকে তারা করতে চাচ্ছে, যে যাতে এই জায়গায় এখন এখান থেকে কি হয় হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসগুলি আরেকটু স্পষ্ট হবে, এবং ফাইনাল হবে যখন চুক্তিগুলি সই হবে। তো সেই দিক থেকে এই সফরটার অবশ্যই তাৎপর্যপূর্ণ সফর, এবং এই সফরটা দিকে সবার একটা আগ্রহ এবং কৌতূহল থাকবে, বিশেষ করে আমাদের ইন্টারনাল পলিটিক্যাল লোকজনও হয়তো এই সফরটার প্রতি নজর। আর শুনবো নিশ্চয় ডক্টর ইমতিয়াজ আহমেদ, একটু প্রধানমন্ত্রীর দিল্লি সফর এবং চীন সফরটার তারিখ আমরা মোটামুটি পেয়েছি 9 জুলাই। এই দিল্লি সফরটাও নির্ধারিত ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়ার পর আবারও এটা হবে কিনা একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন বলা হচ্ছে যে না, চীনের আগেই দিল্লিতে দ্বিপাক্ষিক সফর হচ্ছে। এই সফরটা কিভাবে দেখছেন? আসলে দেখা দরকার যে আউটকামটা কি। মাসুদ সাহেব বেশ কতগুলো বিষয় তুললেন, তার মধ্যে তিস্তা তো একটা বিরাট বিষয়। এখন আগে থেকে হোমওয়ার্ক যদি করা থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা না। তবে তিস্তার ব্যাপারে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনের সময়, যখন তার ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে আসলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন বললেন যে ভারত আমাদের যে তিস্তা প্রজেক্ট আছে, এই তিস্তা প্রজেক্ট চীনের তিস্তা প্রজেক্ট কিন্তু না, এটা একটু পরিষ্কার করা দরকার। এই তিস্তা প্রজেক্ট কিন্তু বাংলাদেশেরই প্রজেক্ট। বাংলাদেশের যারা এটা নিয়ে কাজ করেন তারাই এটা করেছেন যে বৃষ্টির মৌসুমে যেই পানিটা আসে সেটাকে যদি রাখা যায় তাহলে সেই পানিটা শীতের মৌসুমে ব্যবহার করা। কারণ সিকিমে 24টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, হাইড্রো পাওয়ার ড্যাম, যেই কারণে শীতের মৌসুমে পানিটা থাকে না, এবং যার জন্য 20 মিলিয়নের মতন
বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পশ্চিমবঙ্গ ওই শীতের মৌসুমে তারা শেয়ার করতে রাজি না, যদিও বড় আকারেই কিন্তু তাদেরই কিন্তু বড় অংশটা দেওয়া হয়েছিল। তারপরেও ওটা সম্ভব না, কারণ তার নিজের কৃষির যেই কাঠামো সেখানে প্রয়োজন। আর এখন তো মমতা ব্যানার্জি আরো বড় আকারেই ক্ষমতায় পশ্চিমবঙ্গে থাকবেন। এই নির্বাচনে তার বড় সাফল্য হয়েছে এবং বিজেপির অত সাফল্য হয়নি, পশ্চিমবঙ্গের কথা বলছি। তো সেই জায়গায় এই প্রজেক্টটা কিন্তু বাংলাদেশেরই। চীন এবং এটার কস্ট আছে, সেই কস্ট হলো 1 বিলিয়নের কাছে। সেখানে চীন ইন্টারেস্ট শো করেছে যে আমি লোনটা দিতে পারি, এবং তারপরে কিছুটা অ্যাসেসমেন্টও করেছে যে রিটার্নটা পাবি কিনা, কারণ যেহেতু এটা লোন। এখন পরিবর্তন তো হয়েছে যে এই পররাষ্ট্র সচিব ঢাকায় এসে বললেন, যদিও সেটা তার মুখে শোনা হয়নি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত এই তিস্তা প্রজেক্টে অংশগ্রহণ করতে চাচ্ছে। এখন কথা হচ্ছে অংশগ্রহণ উনি কি এককভাবে করবেন, ভারতকে এককভাবে $1 বিলিয়ন যে বিষয় সেটা কি তারাই করবেন? সেটা যদি করে তাহলে পশ্চিমবঙ্গ এটাকে কিভাবে দেখবে? এতদিন যে শেয়ারিং এর কথা বলা হচ্ছিল সেটারও আবার কি হবে? নাকি ভারত এখানে একটা কনসোর্শিয়ামে যাবে বা পার্টনারশিপ, যেখানে কিছু অংশ তার দিকে থাকলো, যেহেতু সে তার সিকিউরিটি কনসার্ন সে মনে করে, যেহেতু যদি চীন এখানে আসে তার নিরাপত্তার একটা ঝামেলা সে মনে করছে না, তাহলে কি পার্টনারশিপের মধ্যে হবে, কনসোর্শিয়ামে হবে, ওই জিনিসটা পরিষ্কার না। সেটা হয়তো 21শে জুনে হয়তো পরিষ্কার হবে। আর একটা বড় সমস্যা রয়ে গেছে, সেটা হলো বর্ডার কিলিং এর ব্যাপার। সেটাই নতুনত্ব আসবে কিনা সেটা দেখা দরকার। স্যার, আমার মনে হয় যে মাসুদ করিম ভাই একটু হয়তো ধারণা দিতে পারবেন নতুনত্ব যদি আসে তিস্তা প্রসঙ্গে সেটা কীরকম হতে পারে। আমরা শুনবো, আপনার কাছেও শুনবো। একটা বিরতি নিয়ে আসতে চাই। আমরা বিশ্ব রাজনীতি এবং প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে আসলে আলোচনা করছি নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রায়, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। একটা বিরতির পর ফিরছি, এটা শেষ বিরতি। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বিশ্ব রাজনীতি এবং প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা। যেটা মাসুদ করিম ইমতিয়াজ স্যারকে বলেছিলাম যে আপনার কাছে একটা ধারণা পেতে পারে, যদিও হয়তো চূড়ান্ত হতে সময় লাগবে, নাও হতে পারে, কিন্তু বেইজিং সফরের আগে দিল্লি সফর এবং তিস্তা নিয়ে একটা ঘোষণা স্বাভাবিকভাবে বাংলাদেশ প্রত্যাশা করে এবং সম্মত হবে। কীরকম হতে পারে এখন পর্যন্ত কি জেনেছেন? প্রথম কথা হলো যে আমাদের দিক থেকে যেটা দীর্ঘদিনের দাবি, মানুষের বাঁচা মরার প্রশ্ন, তিস্তার একটা ওয়াটার শেয়ারিং চুক্তি হোক, সেটা তো ওয়েস্ট বেঙ্গল তাদের মানে যে দাবি সেটা প্রত্যাহার করে নাই। সুতরাং এইবার যে তাড়াতাড়ি এই চুক্তিটা হয়ে যাবে এই সফরে ড্রামাটিক্যালি, সেটা আশা করা যাচ্ছে না, সেরকম গ্রাউন্ড ওয়ার্ক দেখা যাচ্ছে না। সেকেন্ড হলো যে ইন্ডিয়াতে আপনিও গেছেন, আমরাও গেছি, একটা জিনিসই টের পাচ্ছি যে ওরা একটা ধারণা করছে যে এই চাইনিজ প্রস্তাবটা বাংলাদেশ, মানে চাইনিজ প্রস্তাব না, যেটা ইমতিয়াজ সাহেব বলেন যেটা বাংলাদেশি প্রজেক্ট, চাইনিজ অর্থায়ন হইতে পারে বা ইনভলভমেন্ট থাকতে পারে সেখানে, সেই প্রস্তাবটাও হয়তো বাংলাদেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দ্রুত গ্রহণ করে ফেলবে না। যদিও প্রাইম মিনিস্টার নির্বাচনের আগে রংপুরে গিয়ে বলেছেন তিস্তার প্রকল্প হবে, সেটা কিভাবে হবে সেটা কিন্তু তিনি স্পেল আউট করেন নাই। সেটা চাইনিজ অর্থায়নে হবে না নিজস্ব অর্থায়নে হবে নাকি ইন্ডিয়া এবং কনসোর্টিয়াম আকারে, সেটাও কিন্তু তিনি বলেন নাই। শুধু এটা এই প্রজেক্টের একটা লক্ষ্য, এটা ইন্ডিয়ার কিছু কিছু লোক মনে করে যে এটা ইন্ডিয়াকে চাপে ফেলানোর জন্য যাতে দ্রুত তিস্তা চুক্তিটা করে। সে আদতে আমরা হয়তো চায়নার সাথে এই প্রজেক্টে যাব না, এটা হয়তো কোনো জিও পলিটিক্যাল রাইভালরিতে ভিকটিম হতে পারে। থার্ড যেটা হলো যে ইন্ডিয়ার থেকে
এত বিপুল পরিমাণ অর্থায়ন এককভাবে করবে কি না সেটাও যথেষ্ট সংশয় রয়েছে, কারণ তাদের টোটাল $8 বিলিয়ন এলওসি হয়েছে এত বছরে 2010 সালের থেকে, যে টার্নিং পয়েন্টে গেছিল আসে কত 2024। তো এত বছরে তারা মাত্র $8 বিলিয়ন, সেগুলি আবার ইমপ্লিমেন্টেশন জায়গায় অনেক জায়গায় গ্যাপ আছে। তো সেই দিক থেকে একটা $1 বিলিয়ন প্রজেক্ট অনলি ফর তিস্তা, এবং সেটা তারা অর্থায়ন করে ফেলবে, সেটাও আমাদের কাছে খুব এটা হলো যে আমার মনে হয় যে তারা যে আগ্রহ ব্যক্ত করতে চায় তিস্তা ইনভলভমেন্ট, সেটা ইন্টেনশনমূলক কোনো MOU বা এটা হয়তো রূপরেখাটা পর এটা হয়তো ডিটেল স্বাক্ষর হওয়া বা সম্মত হওয়া এরকম ইনিশিয়াল কিছু একটা হলে হতে পারে, কিন্তু হাউ ইট উইল ইমপ্লিমেন্ট ইট ডিটেলে যাবে না। তাহলে এই ধরনের জিনিস যদি হয় তাইলে হয়তো প্রাইম মিনিস্টারের চীন সফরে হয়তো জিনিসটাকে বেশি দূর অগ্রসর হওয়ার মতো সুযোগ থাকবে না, সুযোগটা হয়তো এখানে ঠেকানো সম্ভব। এটা একটা ধারণা আমার কাছে, এই ধরনের ডিটেল কোনো ইনফরমেশন, এটা আগাম কাউন্টার আপনি ভাবছেন সেই ধরনের কিছু হইলে হইতো। অনেক ধন্যবাদ মাসুদ। আমরা ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে সময় একেবারে কম, শুনবো যে তিস্তার পানি চুক্তি যেটা আমাদের প্রত্যাশা, আমাদের দাবি, আমাদের পাওনা, সেটা করে ফেলার কোনো রকম সুযোগ, আইনি সুযোগ আছে কিনা ভারতের জন্য? ভারতের এই আইনি কাঠামোটা আপনারা অনেকবার বলেছেন, আরেকবার একটু সংক্ষেপে শুনতে চাই। না, আমার মনে হয় না, কারণ হচ্ছে যে 24টা হাইড্রো ড্যাম তৈরি করেছে তিস্তার উপরে, এবং তাদের হাইড্রোলজিস্টরাই, নামকরা হাইড্রোলজিস্ট কল্যাণ রুদ্র নিজেই বলেছেন যে যে ওই হাইড্রো ড্যামগুলো যদিও রান অফ দ্য রিভার ড্যাম বলে, কিন্তু ওগুলো সবগুলোই পানি সরায়, এমনিতে শীতের মৌসুমে পানি কমে যায়। তো যার জন্য আমার মনে হয় না কোনোভাবে সেই হাইড্রো ড্যামগুলো তারা ডিসম্যান্টেল করবে। আমি মনে করি যে এর সমাধান এই বাংলাদেশের মধ্যে যদি রিজার্ভারটা করা যায়, যদিও তার একটা খরচ আছে এখানে, কিন্তু আমি বলছি যে যদিও এটাকে বলা হচ্ছে জিওপলিটিক্যাল কম্পিটিশন বা কনফ্লিক্ট ভারত আর চীনে, আমি কিন্তু সেই জায়গায় মনে করি নতুনত্ব আসা দরকার। জিওপলিটিক্যাল কোঅপারেশনও কিন্তু হয়। মনে রাখতে হবে, আমরা যখন কথা বলছি, ভারতের লার্জেস্ট বাণিজ্য রেজিম কিন্তু চীন হয়ে গেছে এবার। মাঝখানে আমেরিকা ছিল, চীন হয়ে গেছে এই বছর থেকে। তাহলে এত বিশাল যার বাণিজ্য, এবং তারপরে ব্রিক্সে তারা একসাথে কাজ করছে, সাংঘাই কোঅপারেশনে একসাথে কাজ করছে। মিয়ানমারের ব্যাপারে তারা যতগুলো ভোটাভুটি হয়েছে জাতিসংঘে, তারা একসাথে ভোট দিয়েছে। সেই হিসাবে যদি আমরা দেখি, অনেক জায়গায় কিন্তু যদিও তাদের বিরোধ আছে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক জায়গায় কিন্তু তারা কাজ করে। আমি মনে করি তিস্তার ব্যাপারেও সেই ধরনের যদি নতুনভাবে চিন্তা করা যায় তাহলে তাদেরই লাভ, তাহলে আর শেয়ারিং যেতে হয় না। এই প্রত্যাশার জায়গায় শেষ করতে চাই সময়ের অভাবে। আমি একটু শুধু বলে দিচ্ছি যে এই সফরে তিস্তাটা চমক হবে না, গঙ্গা চুক্তির যে নবায়ন সেটাই হতে পারে চমক যদি কিছু থাকে। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম, ডক্টর ইমতিয়াজ আহমেদ। নিটল টাটার নিউজ আর এক্সট্রা আজ এখানে শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।